আমরা ডিওয়াইএফ এবং টিওএফ দুটি বাম যুব সংগঠন গত প্রায় ৮ বছরে বিজেপির নেতৃত্বে গোটা রাজ্যটা শেষ করে দেওয়ার এবং সঙ্গে সঙ্গে সুনিপুণ নীল নকশা করে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার যে নীল নকশা রূপায়ণ করেছেন গত প্রায় ৮ বছরে, তার বিরুদ্ধেই আমরা নতুন করে প্রজন্ম বাঁচাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছি, আন্দোলনে নামছি এবং এই গোটা কর্মসূচি সাংবাদিক মাধ্যম সম্মেলন করে ঘোষণা দেওয়ার জন্যই সাংবাদিক সম্মেলন আমরা আহ্বান করেছি। বেকার হাতে কাজ নেই, কর্মসংস্থানের জায়গা প্রায় বন্ধ করে দিয়েছেন। প্রতি বছর 4,000-এর উপর সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন, সেখানে নিয়োগ বন্ধ করে দিয়ে প্রতি বছর প্রায় 2,500 থেকে 3,000 সরকারি দপ্তরে শূন্য পদ অবলুপ্তি করে দিচ্ছেন, যার মধ্য দিয়ে বছরের পর বছর হাজার হাজার শূন্য পদ অবলুপ্তি হয়ে যাচ্ছে, মানে সরকারি দপ্তরে কাজের জায়গা বন্ধ করে দিচ্ছেন। বামফ্রন্ট সরকার 2018 সালের সরকারের বিজেপি আসার আগে পর্যন্ত প্রায় 16,000 বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছেন। বিজেপি ক্ষমতায় এসে এক কলমের খুঁচায় 16,000 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এটা নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু সরকার নিউ রিক্রুটমেন্ট পলিসির কথা বলে এই 16,000 পোস্টকে বাতিল ঘোষণা করে দিয়েছেন এক কলমের খুঁচায়। কিন্তু গত প্রায় 8 বছরেও 16,000 সরকারি চাকরি বিজেপি সরকার দিতে পারেনি। দেখেছি এই 16,000 বিভিন্ন পোস্টের মধ্যে কয়েকটা পোস্টের বিভিন্ন ডিপার্টমেন্টের তারা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেছেন। সুপ্রিম কোর্ট যে ডিপার্টমেন্টের তারা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেছেন, সেই ডিপার্টমেন্টের মামলায় রায় দিয়েছেন যে নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে এক কলমের খুঁচায় যেভাবে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন তা স্বেচ্ছাচারিতা, এবং 3টা ডিপার্টমেন্টকে এই নিয়োগ 2-4 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের সরকার, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় পর্যন্ত মানছেন না। ফলে যে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না, এই রাজ্য সরকার একটা স্বৈরাচারিতা, এবং এই স্বৈরাচারিতা গোটা রাজ্যের মানুষের সঙ্গে করছেন। আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের সঙ্গে একই দৃষ্টিভঙ্গিতে রাজ্য সরকারটা কাজ করছে। স্কুল কলেজে শিক্ষক নেই, প্রফেসর নেই, হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, মেডিকেল টিম নেই, স্টাফ নেই, অফিস আদালতে গেলে কর্মচারী নেই, শিশুরা স্কুলে যাচ্ছেন ক্লাস হচ্ছে না, কলেজে যাচ্ছেন ছাত্রছাত্রীরা ক্লাস হচ্ছেন না, শিক্ষক অধ্যাপক নিয়োগ করছেন না। আমাদের যে ডাক্তার বেকারের সংখ্যা বাড়ছে, নার্স বেকারের সংখ্যা বাড়ছে, ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা বাড়ছে, ডিএলএড পাস করে, বিপিএড পাস করা, এমপিএড পাস করা, এমএড পাস করা ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে, মেডিকেলে, টেকনিক্যালে, ইঞ্জিনিয়ার নানা বিষয়ে পাস করা ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে। বেকারের সংখ্যা, উচ্চশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার সংখ্যা যেমন বাড়ছে, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে 50,000 শূন্যপদ, সরকারি শূন্যপদ পূরণ করছেন না। সরকারি দপ্তর আউটসোর্সিং করছেন। জিআরএসের ইন্টারভিউ নিয়েছেন 2019 সালে, 2026 সাল চলছে, এখন পর্যন্ত সেই ইন্টারভিউ নিয়েছেন, রেজাল্ট পর্যন্ত দেননি। এসপিওর ইন্টারভিউ নিয়েছেন, নিয়োগ করছেন না। আমরা দেখছি আমাদের রাজ্যের টিআরবিটি একটা স্বশাসিত সংস্থা আছেন, শিক্ষক নিয়োগের মূল্যায়ন তারা করেন। সরকারের একটা লেজুর ভিত্তি সংগঠনে টিআরবিটি পরিণত হয়েছে। টিপিএসসি, টিসিএস অফিসার, টিপিএস অফিসার, বিভিন্ন বড় বড় পোস্টের অফিসার কিংবা অধ্যাপক নিয়োগে তারা পরীক্ষা নেন। এই বোর্ডের মাথায় যাকে বসিয়েছেন তার বেয়াবগুলো চেহারা সেদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে কোথায় থেকে মানুষ এনে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বিজেপি বসাচ্ছেন। যে ছবি দেখেছেন, উনার যে ছবি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে বিজেপি কেমন নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছেন। আর এই নেশামুক্ত ত্রিপুরার স্লোগান তুলে টিপিএসসির মতন বোর্ডের চেয়ারম্যান কাকে বসিয়েছেন, এবং এটাই বিজেপির যে আসল চেহারা, টিপিএসসির চেয়ারম্যানের চেহারার মধ্য দিয়ে বিজেপি সরকারের অভিমুখ রাজ্যের মানুষের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এইগুলো চলছে নিয়োগের প্রশ্নে বেকারদের সঙ্গে। একই সঙ্গে আমরা দেখছি নেশার বিভৎস অবস্থা, মাকড়সার জালের মতন ছড়িয়ে দিয়েছে, দুয়ারে দুয়ারে নেশা। এলাকার মাতব্বর যারা আছেন, বিশিষ্ট সমাজসেবিক হয়ে উঠছেন, তাদের মধ্যে কেউ কেউ তারা প্রতি গলি গলি দখল করে নিয়েছেন নেশার সাম্রাজ্য কায়েম করার জন্য। তাদেরকে কাউকে কাউকে আমরা দেখি
বড় বড় মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক তাদের হাতে ফুলের তুলা দিয়ে বরণ করে নিতে, এই ছবি আমরা দেখেছি। ওয়াগন ভর্তি করে এখন রেলে করে আমাদের যে নেশা ঢুকছেন, রেলের ওয়াগন ভর্তি, এবং তার কিছু ছবি বেরিয়েছেন, বাকিটা এখনো বেরোয়নি। পুলিশ ওয়াগন ভর্তি রেলে সামান্য নেশা উদ্ধার করেছেন, বাকি নেশা সেখান থেকে উদ্ধার করে আনতে পুলিশ সাহস পাননি। দুদিন পরও সেখানে নেশা আছেন বলেই সেখানে কর্মচারীরা খবর দিয়েছেন, তারপরও সব নেশা উদ্ধার করেননি। পুলিশ পর্যন্ত সব নেশা উদ্ধার না করে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। বলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন, এবং এই নেশা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পর্যন্ত নেশায় আসক্ত হচ্ছেন। তাতে নিশিরাপথে নেশা করতে গিয়ে HIV সংক্রমিত শিশুর সংখ্যা বাড়ছে। স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে শিরাপথে নেশা সংগ্রহ করতে গিয়ে HIV সংখ্যা বাড়ছে। একদিকে এই নেশার সাম্রাজ্য, যারা ব্যবসা করছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, তারা কেউ কেউ খেলা মেলা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। আর একই সঙ্গে আমরা দেখছি যে নেশা মুক্তির নাম করে আবার কেউ কেউ নেশা মুক্ত কেন্দ্র খুলেন। সবগুলো না, অনেক নেশা মুক্তি কেন্দ্র হচ্ছে লুট আর অত্যাচারের একটা ঠেক হচ্ছে, সঙ্গে রাজনৈতিক সন্ত্রাস। কোনো একটা মানুষ ছোট্ট দোকান দেবেন, বাড়ি বিক্রি করবেন, জায়গা বিক্রি করবেন, স্বনির্ভরতার কাজের জায়গা খুঁজছেন, সেখানে চলছে তুল্লাবাজি। গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নামতে পারছেন না। সরাসরি মণ্ডলের নেতা, বিজেপির নেতা গুন্ডা বাহিনী নিয়ে, সমাজদ্রোহী নেশা কারবারিদের নিয়ে বামপন্থীদের গণতান্ত্রিক মিছিলের উপর আক্রমণ করছেন। মারাত্মক রাহাজানি চলছে। দুর্নীতি, সরকার এবং মন্ত্রী প্রেসমিটের মধ্য দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তা স্বীকার করেছেন। এবং মন্ত্রী বলছেন যে কন্ট্রাক্টরের কাছ থেকে 4-5 লাখ টাকা আমরা নিই, এটাই আমাদের সোর্স। ফলে এই যে টাকা নেওয়া কত বৈধ, সরকারের মন্ত্রী মিডিয়ার সামনে বলছেন। ফলে দুর্নীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, দুর্নীতির এই ভয়াবহতা, সন্ত্রাস, তুল্লাবাজি, রাহাজানি, সরকারি বিভিন্ন দপ্তরের নিয়োগ বন্ধ, আর নেশা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এর মধ্য দিয়ে আমাদের রাজ্যের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম সবাইকে সুপরিকল্পিতভাবে বিজেপি এই নীল নকশা করেছেন তাদেরকে অন্ধকারে শেষ ঢুকিয়ে দেওয়ার জন্য। একটা অন্ধকার ভবিষ্যৎ তাদের সামনে তুলে ধরছেন। এই প্রশ্নে আমরা আলোচনা করেছি যে আজকের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সামনে যে অন্ধকার এক হাহাকারময় একটা দিক খুলে দিয়েছেন, এখান থেকে বের করে আনতে গেলে গণ আন্দোলন তৈরি করতে হবে। এবং এই গণ আন্দোলন তৈরি করার জন্য আমরা আগামী 8 তারিখ জানুয়ারি কুমারঘাটে প্রথম এই প্রজন্ম কর্মসূচির প্রথম কর্মসূচি আমরা ঘোষণা করেছি যে কুমারঘাটে গণ অবস্থান হবে 8 তারিখ জানুয়ারি মাসের বৃহস্পতিবার। সেখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয় তিনি এই সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর আমবাসাতে হবে, আগরতলায় হবে এবং কুমারঘাট হবে। প্রাথমিক পর্যায়ে 4টা স্থানে গণঅবস্থান হবে। তারপর 21 তারিখ আমাদের রাজ্য কমিটির সভা, আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের সবাই উপস্থিত থাকবেন। সেখানে আমরা এই প্রজন্ম বাঁচাও কর্মসূচি কিভাবে নিচু স্তরে নিয়ে যাওয়া যায়, কি কি কর্মসূচি গ্রহণ করা যায়, সেখানে আমরা এই কর্মসূচির রূপরেখা ঠিক করব। আগরতলাতে আমাদের গণকনভেনশন, সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ভীমগ্নরাজ ভট্টাচার্য উপস্থিত থাকবেন। আমরা সবার কাছে আহ্বান করব এই প্রজন্ম বাঁচাও কর্মসূচিতে কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে সকল অংশের মানুষ আমাদের পাশে আসুন, ভবিষ্যতের প্রশ্নে, রাজ্যটাকে বাঁচানোর প্রশ্নে। নমস্কার সবাই বন্ধুদেরকে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথ উদ্যোগে 8 তারিখ থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি, প্রজন্ম বাঁচাও কর্মসূচি। আমাদের ভাতৃপ্রতিম সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরণদেব বলেছেন এবং পলাশ মণিক বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে রাজ্যের একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। ট্রিপল ইঞ্জিনের সরকার, বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথা। সাধারণত আমি উপজাতি সংগঠন টিওয়াইএফের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই যে ট্রিপল ইঞ্জিনের সরকারের ভিতরে শরিক দল তীব্রমথা, যার উদ্ভব হয়েছিল 2021 সাল মানে
আপনাদের এডিসি নির্বাচনের মাধ্যমে স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, থানসা। আমরা দেখতে পারলাম গ্রেটার ত্রিপুরাল্যান্ড অ্যাবলিশ হয়ে গেছে, কোনো কিছু নেই। থানসা কথা বলে, কিন্তু আমরা দেখতে পাই থানসা কাদের জন্য। থানসা খালি ত্রিপুরামথার মুষ্টিময় কিছু নেতার নেতৃত্বের জন্যে থানসা, যে আপামর জনগণ, যে যুবক যুবতীরা রয়েছে, নতুন প্রজন্মরা রয়েছে, যাদের জন্য আমরা কর্মসূচি সংগঠিত করছি, ওদের জন্যে ত্রিপুরামথার সুপ্রিমো প্রায় ওদের ত্রিপুরামথা দলের প্রায় 5 বছর হয়ে গেছে। কর্মসংস্থানের ব্যাপারে কোনো ওদের মুখে আমরা কোনো আলাপ আলোচনা শুনি না। প্রজন্মরা কি করে শিক্ষা গ্রহণ করবে স্কুলে, এইগুলি নিয়ে ওদের কোনো আলাপ আলোচনা নেই। স্কুল প্রায় অর্ধেকের বেশি স্কুল বন্ধ এডিসি এলাকাতে। ড্রাগসের যে নেশা, যে কারবার এডিসি এলাকাতে হৌ হৌ করে বেড়ে যাচ্ছে। এইডসের সংক্রমণ শহরের সাথে সাথে গ্রামে পাহাড়েও এইডসের সংক্রমণ শিশুদের, বাচ্চাদের মাঝে বেড়ে গেছে। এবং রাজ্যের ভিতরে দুজন মন্ত্রী রয়েছে শরিক দলে, একজন হাফ মন্ত্রী, একজন ফুল মন্ত্রী। এই মন্ত্রীরা এই যে শিশু মহল, এই যে নতুন প্রজন্ম, যারা শিক্ষার অভাব, খাদ্যের অভাব, চাকরি এবং নানা সুযোগ সুবিধার অভাবে ওদের জীবন বিপন্ন হয়ে আছে, এইসব নিয়ে কোনো আলোচনা করছে না। আমরা দেখি মাঝে মাঝে ভাষার নামে, ভাষা আন্দোলনের নামে নানা রকম কায়দায় আগরতলা শহরে একটা বিচ্ছিন্নতা তৈরি করা। তার ফলে আমরা দেখি আমাদের রাজ্যের আমবাসার যে একটা জায়গা রয়েছে শান্তিবাজার, এখানে একটা বিরাট বড় ঝামেলা হয়েছে ওদের প্ররোচনায়। এখনো অবধি ওই জায়গাতে কে বা কাহারা ওই ঘটনার সাথে জড়িত রয়েছিল এবং আছে, এই নিয়ে সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার মানিক শাহ, উনিও কোনো কথা বলেন না। প্রদ্যুৎবাবু নিজে এখন চুপ। আমরা চাই এ রাজ্যের উপজাতি অংশের মানুষ, বেকার যুবক যুবতীরা যারা রয়েছে, প্রায় 52,000 শূন্যপদ খালি রয়েছে সরকারি দপ্তরে। এই 52,000 শূন্যপদে যদি 30% আমরা দেখি, প্রায় 15 থেকে 17,000 শূন্যপদ রয়েছে খালি উপজাতি বেকার যুবতীদের জন্য। এদের জন্য শূন্যপদ পূরণের জন্য না প্রদ্যুৎবাবুর মুখে কোনো কথা শুনতে পাই, না প্রদ্যুৎবাবুর মন্ত্রীদের মুখে কোনো কথা শুনতে পাই আমরা যখন বিধানসভাতে আলোচনা হয়। আমরা এডিসির ভিতরে যে সারা বছর চাকরি করে, চাকরি শেষ হওয়ার পর ওরা পেনশন পায় না, ওর নানা রকমভাবে ওরা সোশ্যাল মিডিয়াতে আসে, নানা দাবি জানায়, কিন্তু এখন অবধি ওদের পেনশন মেটাবার জন্য এডিসির কর্তৃপক্ষ বা এডিসি সরকারের কোনো ভূমিকা নেই। এডিসির ভেতরে স্মোক হাউস কেলেঙ্কারি থেকে শুরু করে নানা কেলেঙ্কারি, ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করার নামে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ফর্ম ওরা বিক্রি করেছে এবং পরবর্তী সময়ে এই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে গেছে। তার নিয়ে তদন্ত হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শেষমেশ না বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, জানিয়েছে পাবলিককে, না এডিসির তরফ থেকে কোনো এডিসির পক্ষ থেকে কোনো তদন্তের কোনো রিপোর্ট আমাদেরকে জানিয়েছে। আমরা উদ্বেগ, আমরা জানতে চাই কি হয়েছে এইসবের জন্য, কেন ত্রিপুরামথা এবং তার সুপ্রিমো এই রাজ্যের এই যে অবস্থার জন্য কোনো কথা বলছে না। আমরা এই চারটে এই ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা যে কর্মসূচি আমরা নিয়েছি গত আগামী 8 তারিখ থেকে শুরু করে 20 তারিখ অবধি, রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিকে মানুষের জাতি উপজাতি ঐক্য গড়ে তুলে মানুষের ভিতরে একটা নতুন বছরের নতুন আবেগ তৈরি করা, নতুন একটা বিশ্বাস তৈরি করা কি টিওয়াইএফ বিগত দিনে ছিলাম, এখনো আছি এবং আপনাদের স্বার্থে আমরা লড়াই করে যাব। আপনারা আসুন, আমাদের যে কর্মসূচি এগুলি সফল করুন। এই কিছু কথা বলে আমার ইংরেজি নতুন বছরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে 8 জানুয়ারি থেকে
20শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের 4টি প্রান্তে আমরা যে প্রজন্ম বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছি, এই কর্মসূচির প্রেক্ষাপট সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক আপনাদের সামনে আলোচনা উপস্থিত করেছেন। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত যুব ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো যে আসুন আমাদের ত্রিপুরা রাজ্যকে বাঁচাতে, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফের যে আন্দোলন কর্মসূচি, যার নাম আমরা দিয়েছি প্রজন্ম বাঁচাও, এই কর্মসূচিতে দল মতের ঊর্ধ্বে উঠে সমস্ত যুব ভাই বোনেরা যেন এতে সামিল হয়। আমরা যেটা দেখছি যে বিজেপির শাসনে গত 8 বছর যাবৎ আমাদের রাজ্য ত্রিপুরাকে সামাজিক অবক্ষয়ের একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি যে যুবদের হাতে যদি কাজ না থাকে, আমাদের রাজ্যে যদি সুস্থ পরিবেশ না থাকে, তাহলে আমাদের রাজ্যের ছাত্র যুবরা বিপদগামী হবে, এটাই স্বাভাবিক। বিগত 8 বছর ধরে আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। সরকার এই শূন্যপদগুলিতে লোক নিয়োগ করবার জন্যে প্রায় প্রতি মাসে, প্রতি সপ্তাহে মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করেন, ঘোষণা দেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কখনো কখনো 3 বছর, 4 বছর, 5 বছর অতিক্রম হয়ে যায়। সরকার নির্দিষ্ট সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন না। অনেক যুবক এই সময়ে তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যুবকরা বিপদগামী হচ্ছে। এবং আমাদের রাজ্যে এখন প্রতিদিন সকালে একটা পরিচিত দৃশ্য হয়েছে। প্রায় প্রতিদিন আমরা দেখি যে বিভিন্ন দপ্তরে যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা চাকরি প্রার্থী, কখনো মুখ্যমন্ত্রীর দরজায়, কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের দরজায় তাদের আন্দোলন করতে হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 18 সালের বিধানসভা নির্বাচনের আগে যারা বেকারের দরদ দেখিয়ে ক্ষমতায় এসেছিল, আজকে 2025-26 সালে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, যারা চাকরি প্রার্থী, যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, তাদের সাথে দেখা পর্যন্ত করছে না। অন্যদিকে আমাদের রাজ্যে নেশা, জুয়া, মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ, ড্রাগস, মানব পাচার, এই সমস্ত ঘটনায় আমাদের রাজ্য আজকে আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিয়েছে। আমরা খুশি হতাম ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যদি আমরা দেখতাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের কোনো একটা জায়গায় বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য কলকারখানা তৈরি করছেন, কিংবা নতুন শিল্প স্থাপন করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করছেন। এটা না করে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় উনি নেশা মুক্তি কেন্দ্র স্থাপন করার জন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃত চেহারা। বেকারত্বের এই নির্মম যন্ত্রণা নিয়ে আমাদের রাজ্যের যুবকরা যখন ছটফট করছে, তখন একটা কৃত্রিম চাকচক্য দেখিয়ে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ভুল পথে পরিচালিত করবার জন্যে খেলা, মেলা, উৎসব, জলসা ইত্যাদির নাম করে সরকারি টাকায় একটা উৎসব চলছে রাজ্যের সর্বত্র। গত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন যুবক, সে হতাশ হয়ে বলছে যে স্কলারশিপের টাকা রাজ্য সরকার দিতে পারছে না, অথচ আমরা দেখছি বিভিন্ন উৎসবের নাম করে, প্রমফেস্টের নাম করে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কাছে আসল প্রায়োরিটি কোনটা? কর্মসংস্থান, বেকার ছেলে মেয়েদের নেশা, জুয়া, ড্রাগসের হাত থেকে রক্ষা করা, নাকি সরকারের প্রায়োরিটি হচ্ছে খেলা, মেলা, জলসার নাম করে কৃত্রিম চাকচক্যে
যুবদের ভবিষ্যৎকে বিপথে পরিচালিত করা। এই নৈতিক প্রশ্ন আজকে আমরা রাজ্যের সাধারণ মানুষের সামনে আমরা উপস্থিত করতে চাই। তার জন্যেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের এই রাজ্যের 4টা জায়গায় যে কর্মসূচি আমরা নিয়েছি, প্রজন্ম বাঁচাও, এটা শুধুমাত্র এই 4টা কর্মসূচির মধ্য দিয়েই আমাদের আন্দোলন শেষ হবে না। ধারাবাহিকভাবে আমরা এই প্রজন্ম বাঁচাও কর্মসূচি একেবারে নিচু তলায় ইউনিট লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই। নাম্বার 2 হচ্ছে কমরেড, আপনারা জানেন যে আগামী 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, যেটা জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছর রাজ্যের প্রতিটা মহকুমায়, প্রতিটা এলাকায় আমরা জাতীয় যুব দিবস, বিবেকানন্দের জন্মদিন অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা উদযাপন করব। কারণ সারা ভারতবর্ষ জুড়ে আমাদের রাজ্যেও এই সময়ে সাম্প্রদায়িকতার রাজনীতি, ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি মাথাচাড়া দিয়েছে। গেল ডিসেম্বর মাসে আমাদের ভারতবর্ষে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেটা আমরা কখনো, অন্তত এই ভারতবর্ষে আমরা আশা করি না। ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতির শিকার হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ছেলে, এঞ্জেল চাকমা। উত্তরাখণ্ডে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে তাকে খুন করে দেওয়া হয়েছে। আবার পড়শি দেশ বাংলাদেশেও আমরা দেখলাম ধর্মীয় মৌলবাদী শক্তির আক্রমণে দীপুচন্দ্র দাস নামে একটি নিরীহ ছেলে, তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনা থেকে পরিষ্কার যে সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মীয় মৌলবাদের রাজনীতি, এটার কোনো দেশ থাকে না, এটার কোনো মানচিত্র থাকে না, এটা সমাজের জন্য বিপদ। ফলে আজকে আমাদের ভারতবর্ষে যেরকমভাবে ঘৃণার চাষ হচ্ছে, ধর্মের ভিত্তিতে রাজনীতিকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে বিবেকানন্দকে হাতিয়ার করে, বিবেকানন্দের বাণী যুবদের সামনে তুলে ধরে একটা সাম্প্রদায়িকতা মুক্ত ভারতবর্ষ তৈরি করবার শপথ নিয়ে আমরা 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা উদযাপন করব। আমরা ধর্মের বিরুদ্ধে না, আমরা মনে করি যে আমাদের দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমরা ধর্মের বিরোধিতা করছি না। কিন্তু ধর্মকে যারা রাজনীতিতে টেনে আনতে চায়, আমরা তার বিরোধিতা করি। কারণ আমরাই ছোটবেলায় শুনেছিলাম সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ফলে এই ধর্মভিত্তিক মৌলবাদী শক্তির যে আস্ফালন, যেটা বাংলাদেশে চলছে, আমাদের দেশে চলছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি আমাদের ত্রিপুরা রাজ্য এই ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি।